এবার জুপিটার স্কুলের সেই খোয়া যাওয়া চাকরি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই পালিয়ে যাওয়ার উদ্দেশ্য করে জুপিটার স্কুলের কর্মরত অফিসারদের সাথে যোগাযোগ করে বলতে থাকে যে দেখুন, আমি সেই সময় অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম এবং সেই বিপদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই আমি এত দিন ধরে নিজেকে আড়াল করে রেখেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার সাথে ঠিক কী কী ঘটেছিল। অন্যদিকে এই কথা বলা মাত্র জুপিটার স্কুলের টিচার্সরা বলতে থাকে যে হ্যাঁ, আপনার সম্পর্কে আমরা শুনেছি, আপনার পরিবারের লোকের আপনার সম্পর্কে খোঁজ করছিল, তখনই আমরা জানতে পারি যে আপনার সাথে ঠিক কী কী ঘটেছিল। তাই সেই সুবাদে আমরা আপনাকে বলতে পারি যে আপনার চাকরিটা এখনও পর্যন্ত যায়নি, আপনি চাইলে নতুন করে জয়েন করতে পারেন আমাদের এখানে এসে। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনেক বড় আপনার কাছে আমি কৃতজ্ঞ, সত্যিকার অর্থে আপনাদের মতন ভালো মানুষ এখন পৃথিবীতে আছে বিধেই হয়তো বা এত কিছু সুন্দর সবলভাবে সব কিছু হচ্ছে। আমি যত শীঘ্রই সম্ভব আপনাদের এই চাকরিতে জয়েন করার চেষ্টা করব। আপনারা একদম এই যাত্রায় নিরাশ হবেন না আমাকে দিয়ে। আমি আমার যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে আমি আমার জায়গাটা পোক্ত করার চেষ্টা করবো। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, এখন আর এক মুহূর্ত আমাকে অপেক্ষা করা যাবে না, যে করেই হোক না কারণ ঈশা এবং ওর গোটা পরিবারের চোখে ধুলো দিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে। যদিও এটা স্বার্থপরতা দেখাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখন যদি আমি কোনো মতে ঈশা এবং ওর গোটা পরিবারকে আমার জুপিটার স্কুলে জয়েন করার কথা জানাই, তাহলে হয়তো বা ওরা সঙ্গে সঙ্গে অনির্বাণকে এই বিষয়ে জানিয়ে দিবে এবং অনির্বাণ আবারও আমার যাওয়াটা ক্যান্সেল করে দিবে। ও তখন অনির্বাণকে কোনো মতে আমি আটকাতে পারবো না, কারণ অনির্বাণ তখন টের পেয়ে যাবে যে আমার স্মৃতি হারায়নি। কারণ আমার স্মৃতি হারালে আমার জুপিটার স্কুলের কথা কোনো মতেই মনে পড়তো না। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত এবং সার্থক ধরে ভাবতে থাকে যে এখন আমরা কী করে রাই দিদিভাইয়ের কাছ থেকে এই আসল তথ্যটা বার করাবো, ওর মুখ থেকে কী করে ওকে স্বীকার করাবো যে না, ও এতদিন ধরে যা কিছু করে আসছিলো সেটা নিতান্তই আমাদের কাছ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখার জন্য, এছাড়া অন্য কোনো কিছুই না। অন্যদিকে যখন রাই বলতে থাকে যে না, এবার যত শীঘ্রই সম্ভব প্যাকিং ট্যাকিং করে আমাকে এখান থেকে বিদায় হয়ে যেতে হবে, অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, এমনটা তো নয় যে আমরা এখানে চলে এলাম, আমাদের চোখে ফাঁকি দিয়ে রাই ওখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেললো, তখন কি হবে? অন্যদিকে এই কথা বলতে না বলতেই রাতের অন্ধকারে যখন রাই নিজের মুখ আড়াল করে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কেন আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, কেন যেন আমার মনে হচ্ছে যে রাই হয়তো বা এই মুহূর্তে ঈশাদের বাড়িতে নেই। আমি নির্ঘাত শিওর যে রাই সেখান থেকে পালিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশাদের বাড়িতে মাঝরাতে গিয়ে অনির্বাণ হাজির হওয়া মাত্র ঈশা বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ দা, তুমি আবার হুট করে এই মাঝরাতে এখানে কী করছো বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, রাই কোথায় বলো তো ঈশা? তখন ঈশা বলতে থাকে যে তুমি খড়গপুর আবার কলকাতা থেকে কী করে চলে এলে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে আমি এখানে হোটেলে স্টে করছিলাম, কারণ আমার কোনো মতেই ঠিক মনে হচ্ছিল না যে আমি আবার কলকাতায় ফিরে যাবো। কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি রাই বিষয়ে খোঁজ করেছিলে? রাই কি বাড়িতেই আছে? তখন ঈশা বলতে থাকে যে এখান থেকে কোথায় বা যাবে বলো তো? অন্যদিকে ঈশা যখন রাইয়ের ঘরে গিয়ে রাইকে খোঁজাখুঁজি করতে থাকে, কোথাও রাইকে না পাওয়া মাত্র ঈশা চিৎকার করে এসে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তো তুমি একদম ঠিক বলছিলে, তোমার ইন্টেনশনটা একদমই ঠিক ছিল যে রাই নেই, রাই এখান থেকে পালিয়েছে, কিন্তু ওই মাঝরাতে মেয়েটা কোথায় বা যেতে পারে? তখন অনির্বাণ বলতে থাকে যে ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এটাই হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।